এবারের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের গল্প দ্য স্টোরি অফ দ্য সিলড রুম। গল্পের ভাবানুবাদ, অডিও রূপান্তর এবং পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে দ্য স্টোরি অফ দ্য সিলড রুম। শক্ত হন মিস্টার স্ট্যানিফোর্ড। সিল ভেঙে দরজা খোলার পর যা দেখবেন, আমার ভয় হচ্ছে কি তাতে কোনো আপনি মেন্টাল শক যাতে না পান। কি থাকতে পারে ওই ঘরে? আপনি কি বলছেন আমি ভয় পাবো? হ্যাঁ না, মানে আমাদের তৈরি থাকা দরকার আপনার যাতে কিছু। কি ভেঙে কিছু বলছেন না কেন? কেন এরকম করছেন? পার্সিভাল জিভ দিয়ে তার শুকনো ঠোঁট চেটে নিলেন, তারপর অতি কষ্টে ভেঙে ভেঙে কথা বলতে লাগলেন। আমি স্পষ্ট বুঝলাম যে পার্সিভাল জানেন ওই ঘরে কি আছে, এবং যা আছে তা ভয়ানক এবং বিভৎস। মিস্টার স্ট্যানিফোর্ড, এই নিন চাবি। হ্যাঁ হ্যাঁ দিন, কিন্তু ফর গডস সেক স্যার, আমার কথাটা মনে রাখবেন প্লিজ স্যার, মন শক্ত করুন। ফেলিক্স পার্সিভালের হাত থেকে চাবির গোছাটা প্রায় ছিনিয়ে নিল। তারপর বহুকালের পুরনো রংচটা শিলমোহরের নিচে একটা ছুরি ঢুকিয়ে সামান্য চাপ দিতেই এক ঝটকায় সেটা উঠে গেল। মোমবাতিটা তখনও পার্সিভালের হাতে, তার হাত ঠকঠক করে কাঁপছে। আমি সেটা আমার হাতে নিয়ে দরজার চাবি লাগানোর জায়গায় আলো ফেললাম। ফেলিক্স একটার পর একটা চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগল। হঠাৎ একটা চাবি লেগে গেল আর দরজাটা খুলে গেল এক ধাক্কায়। ও গড, ও গড। পেশায় উকিল হলে কি হবে, আমার ভেতরে ভেতরে একটা খেলোয়াড়ি মনোভাব সবসময় রয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের 4 দেওয়ালের মধ্যে আটকে থাকার পর মনটা ছটফটিয়ে ওঠে। তাই সন্ধেবেলা একটু হাঁটতে বেরোই। হ্যামস্টেড বা হাইগেটের দিকের উঁচু জায়গাটায় হাঁটতে আমার বেশ লাগে। এভাবেই হাঁটতে বেরিয়ে একদিন ফেলিক্স স্ট্যানিফোর্ডের সঙ্গে আমার আলাপ হয়েছিল। এপ্রিলের শেষ বা মের শুরুর দিকে হবে। হাঁটতে হাঁটতে লন্ডনের একদম উত্তর প্রান্তে চলে গিয়েছিলাম। ওদিকের পথঘাট খুব সুন্দর, চড়া রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছের সারি আর লাল ইটের বাংলো। বসন্তকাল, পরিষ্কার আকাশ, রূপলি চাঁদের আলো পড়ে চারিদিক ঝকঝক করছে, বেশ লাগছিল। অনেকটা হেঁটে ফেলেছি ততক্ষণে, এবার ধীরে সুস্থে ফেরার পালা। একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার চোখ আটকে গেল। বাড়িটা বেশ বড়, রাস্তা থেকে একটু পিছিয়ে, একেবারে প্রাচীন আমলের নয়, কিন্তু এখনকার অন্য ঝাঁ চকচকে বাড়িগুলোর চেয়ে বেশ পুরনো। বাড়িটার সামনে একটা লন, আর তার পেছনের অন্ধকারে বিরাট বাড়িটা দাঁড়িয়ে আছে। হয়তো কোনো কালে কোনো বড়লোক ব্যবসায়ীর বাগান বাড়িটারই ছিল। শহরের বড় রাস্তা তখনও বোধহয় এত দূর পর্যন্ত আসেনি। আর এখন চারপাশের লাল ইটের অক্টোপাস বাড়তে বাড়তে এই পর্যন্ত এসে থমকে দাঁড়িয়েছে। তবে আর বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে সেটুকু ওই লাল অক্টোপাসের পেটে চলে যাবে, আর ছোট ছোট সব আধুনিক বাড়ি এখানে মাথা তুলবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি, হঠাৎ ঘোড়ার গাড়ির আওয়াজে চমক ভেঙে গেল। তাকিয়ে দেখি ঘোড়ায় টানা নড়বড়ে একখানা গাড়ি প্রচণ্ড বেগে ছুটে আসছে, আর উল্টো দিকে একটা সাইকেলের ম্লান হলদেটে সরু আলো। সারা রাস্তায় আর কেউ কোথাও নেই, তবু দুটোতে ঠিক ধাক্কা খেল। দোষটা কিন্তু ওই সাইকেলের ছোকরার। গাড়ির সামনে দিয়ে রাস্তা বেরোতে গিয়েছিল।
চোখে দেখতে পাও না নাকি? দেখে চলতে পারো না? আরে পাগল না পেটে কৃমি? হ্যাঁ, একে তো ভাঙাচোরা সাইকেল, তার উপর ঘোড়ার সামনে দিয়ে রাস্তা ক্রস করছে। যাও যাও, যত সব। আরে ট্রাই সাইকেলে চালিয়ে প্র্যাকটিস করো গে, যাও। তো আজে বাজে সমস্ত। উফ বাবা। কথা কাটাকাটির ফাঁকে সাইকেলের ছোকরা গাড়ির নাম্বারটা টুকে নিতে ভুলে গেল, আর সেটা বুঝতে পেরেই বোধহয় গাড়োয়ান জোরে গাড়ি ছুটিয়ে হাওয়া। ছোকরা সাইকেলটা তুলতে গিয়ে যন্ত্রণায় একটা অস্ফুট চিৎকার করে উঠে রাস্তায় একেবারে ধপ করে বসে পড়ল। এক্সকিউজ মি, বলছি খুব ব্যথা করছে? গোড়ালিটা বোধহয় মুচকে গেছে। খুব ব্যথা। আপনার হাতটা একটু দেবেন প্লিজ। ছেলেটার রোগা মুখের উপর সাইকেলের ম্লান আলো এসে পড়েছিল। বয়স বেশি না, বড় বড় বাদামি রঙের চোখ, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। ভাঙা চোয়ালের ওপর ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ। খুব নার্ভাস। হাত ধরে টানতেই এক পায়ে উঠে দাঁড়ালো। অন্য পাটা মাটি থেকে ওপরে তুলে রেখেছে। পাটা মাটিতে ফেলতে পারছি না। কোথায় থাকো তুমি? এই তো এই বাড়িতে। ছেলেটা মাথা নেড়ে ওই বড় অন্ধকার বাড়িটার দিকে দেখালো। রাস্তা পেরিয়ে বাড়ির গেটে ঢুকতে যাব, আর তখনই এসে গাড়িটা ধাক্কা মারলো, জানেন? আমায় একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও, তার আগে তোমার সাইকেলটা বাড়ির ভেতরে রেখে আসি। আচ্ছা, থ্যাংক ইউ। এসো না, এবার আমার কাঁধে হাত রাখো। এসো। এই তো ঠিক আছে, আস্তে আস্তে, সাবধানে এসো। ওকে ধরে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে এলাম। ড্রাইভ এরিয়া পার করে কয়েক ধাপ সিঁড়ি উঠে হলঘরের দরজা। এতটুকু আলো কোথাও নেই, নিশ্ছিদ্র অন্ধকার আর একেবারে নিস্তব্ধ। কেউ কোনোদিন এই বাড়িতে বাস করেছে বলেই মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো চাবিটা আবার কোথায় গেল? এই তো। এই দাঁড়াও, আমি তোমাকে ঘরের ভেতর পর্যন্ত দিয়ে আসি। ওরে বাবা, এই হল ঘরের মধ্যেও তো ঘুটঘুটে অন্ধকার। আস্তে আস্তে দাঁড়ান। এই যে এইদিকে এই দরজাটা। দাঁড়ান, আমার পকেটে দেশলাই আছে, একটু দাঁড়ান। এই তো, এই টেবিলের ওপর একটা লণ্ঠন আছে দেখছি। হ্যাঁ, এর দেশলাই বাক্সটা দেখি। হ্যাঁ, এই নিন। এখন অনেকটা ভালো লাগছে, মনে হচ্ছে সামলে নিয়েছি। আপনি আসতে পারেন। গুড নাইট। এই পর্যন্ত বলে ও একটা আর্ম চেয়ারে বসতে গেল, বসলো, আর প্রায় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ঢলে পড়ল। এই কি হলো? আমি পড়লাম ফ্যাসাদে। একে এভাবে একা ফেলে রেখে যাই কি করে? মহা মুশকিল। দেখে তো একদম ভালো লাগছে না। মারাই গেল নাকি কে জানে বাবা। না, ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে, আর বুকের কাছটা দেখি, এই তো ওঠানামা করছে। যাক বাবা, বেঁচে আছে। কিন্তু চোখ দুটো আধ বোঝা হয়ে আছে, একেবারে সাদা দেখাচ্ছে। উফ, কি বিপদ! এখন একা সামলাই কি করে? ঘন্টা বাজানোর দড়িটা ধরে কি টানবো? অনেক দূরে কোথাও ঘন্টা বাজছে, কিন্তু কেউ আসছে না। ঘন্টার আওয়াজও কমতে কমতে এক সময় থেমে গেল, কিন্তু না কোনো মানুষের গলা, না কোনো পায়ের আওয়াজ। ল্যাম্পটা হাতে নিয়ে তাড়াতাড়ি ঘরের বাইরে বেরোলাম। যা দেখলাম তাতে একেবারে অবাক হয়ে গেলাম। এই হলঘরটা পুরো খালি, সিঁড়িগুলোতে কার্পেট অবধি নেই।
চারপাশে ধুলোয় ভর্তি। হলঘরের মধ্যে হাঁটতে 3টে দরজা চোখে পড়ল। 3টে বড় বড় ঘর। কোনো ঘরেই কার্পেট বা পর্দা কোনো কিচ্ছু নেই। বড় বড় মাকড়সার জাল হয়ে আছে। দেওয়ালে এই সাদা সাদা ছাতার দাগ। ওই নিস্তব্ধ ফাঁকা ঘরে আমার নিজের পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে শুনতে নিজেই চমকে উঠতে লাগলাম। রান্নাঘর, ওয়াশরুম, কেউ কোথাও নেই, সব খালি। কি মুশকিল, কেউ না কেউ তো থাকবেই বাড়িতে। হতাশ হয়ে ওপাশের একটা করিডোর ধরে এগোতে লাগলাম, কিন্তু সেখানে গিয়ে আরো অবাক কাণ্ড। করিডোরটা শেষ হয়েছে বড় একটা বাদামি রঙের দরজার সামনে, আর দরজার উপরে চাবি লাগানোর জায়গায় একটা লাল রঙের শিলমোহর। তার মানে বহুকাল আগে সিল করে দেওয়া হয়েছে দরজাটা। রং চটে গেছে, উপরে ধুলোর পলেস্তারা। দরজার দিকে তাকিয়ে ভাবছি ভেতরে কি থাকতে পারে। এমন সময় গলার আওয়াজ পেলাম। হ্যালো, কেউ আছেন? হ্যালো, কোথায় গেলেন আপনি? যাক বাবা, এই তো তোমার জ্ঞান ফিরেছে। আপনি আলোটা নিয়ে চলে গিয়েছিলেন কেন? আরে আমি তো খুঁজতে গিয়েছিলাম কাউকে, তুমি ওভাবে অজ্ঞান হয়ে গেলে তাই। আমি আমি এই বাড়িতে একা থাকি। ও, কিন্তু তাহলে তোমার শরীর খারাপ হলে তো খুব মুশকিল। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার মাঝে মাঝে এমন হয়। আসলে আসলে আমার মায়ের থেকেই রোগটা এসেছে। ওই কখনো ব্যথা লাগলে বা হঠাৎ কোনো কারণে উত্তেজিত হয়ে পড়লে এরকম হয়। ও, আসলে আমার মা তো এতেই মারা গিয়েছিল। আমারও একদিন হয়তো তাই হবে। আচ্ছা, আপনি কি ডাক্তার? না, আমি উকিল। আমার নাম ফ্রাঙ্ক অল্ডার। ও, আমি ফেলিক্স স্ট্যানিফোর্ড। ভালোই হলো আপনার সঙ্গে আলাপ হয়ে। ওই মিস্টার পার্সিভাল বলছিলেন আমাদের শিগগিরই একজন উকিল লাগবে। মিস্টার পার্সিভাল? আমার বন্ধু, আসলে আমার বাবার আমলের লোক। বাহ, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তা হলো, তবে কাজটা অবশ্য মিস্টার পার্সিভালের ওপর নির্ভর করছে। আচ্ছা, আপনি আলো হাতে করে পুরো একতলাটা ঘুরে এলেন? হ্যাঁ, পুরোটা? কথাটা জিজ্ঞেস করে ফেলিক্স তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। না, আমার তো তাই মনে হলো। ভেবেছিলাম আমি কাউকে না কাউকে পেয়ে যাব, তারপর দুজনে মিলে তোমার চিকিৎসার ব্যবস্থা করব। সব কটা ঘরে ঢুকেছিলেন? না, যে কটায় ঢুকতে পেরেছিলাম আর কি। ও, তাহলে তো আপনি দেখেই ফেলেছেন এতক্ষণে। কি দেখে ফেলেছি? ওই যে ওই সিল করা দরজাটা। হ্যাঁ, সেটা দেখেছি। ভেতরে কি আছে জানতে ইচ্ছে করেনি? দেখো, ব্যাপারটা একটু অদ্ভুত, মানে অবাক হয়ে গেছি বলতে পারো। আচ্ছা, মনে করুন আপনি বছরের পর বছর এই বাড়িতে আছেন, ভাবছেন ওই বন্ধ ঘরটার ভেতরে কি থাকতে পারে, অথচ শিলমোহরটা ভেঙে একবারও ঢুকে দেখছেন না। পারবেন এমন করে থাকতে? মানে কি? মানে তুমি বলতে চাইছো তুমি নিজেও জানো ওর ভেতরে কি আছে? বাইরে থেকে দেখে আপনি যতটুকু জেনেছেন আমিও ঠিক ততটুকুই জানি। তাহলে তুমি খুলে দেখছো না কেন? উপায় নেই বলে। ওর কথাবার্তার মধ্যে কেমন যেন একটা মনমরা ভাব ছিল। কে জানে, হয়তো না জেনে কোথাও আঘাত দিয়ে ফেলেছি। এমনিতে কোনো ব্যাপারেই কোনো অহেতুক কৌতূহল আমার নেই, কিন্তু এখানকার ব্যাপার স্যাপার দেখে
কৌতূহল বেড়ে গিয়েছিল। এদিকে ফেলিক্স ততক্ষণে প্রায় সুস্থ হয়ে উঠেছে, তাই ওই বাড়িতে আর বেশিক্ষণ পড়ে থাকার কোনো অজুহাত ছিল না। উঠে পড়লাম। বলছি মিস্টার অল্ডার, আপনার কি তাড়া আছে? না, এখন আমার তেমন কোনো কাজ নেই। তাহলে থাকুন না কিছুক্ষণ। আসলে একেবারে একা থাকি তো, কাজকর্ম কিছু নেই। গোটা লন্ডনে আমার মতো একটা লোকও হয়তো পাবেন না আপনি। কারোর সঙ্গে কথাবার্তা বলার সুযোগও তেমন পাই না। তা বেশ তো, আমার আপত্তি নেই। তোমার সঙ্গে এ বাড়িতে কিছুক্ষণ থাকলে আমার ভালোই লাগবে। একটু দেখুন তো, ওই সাইড টেবিলে ওই ড্রিঙ্কসের কিছু বটল আছে। আরে মানে আমি তো হাঁটতে পারছি না, নিজেই প্লিজ একটু নিয়ে নিন। আর ওই মানে ট্রেতে কিছু চুরুট রাখা আছে, আমাকেও একটা চুরুট দেবেন প্লিজ। আমি ছোট ঘরটার চারপাশ ভালো করে দেখলাম। অগোছালোই বলা চলে। একদিকে একটা সোফা কাম বেড, এই বিশাল ফাঁকা বাড়ি, আর ওই সিল লাগানো রহস্যময় দরজা, অন্ধকার, সব মিলিয়ে প্রায় একটা অপার্থিব পরিবেশ। এবার বলুন, আপনি তো উকিল মিস্টার অল্ডার? হ্যাঁ। আর তুমি? আমি কোটিপতির ছেলে, আবার কিছুই নই। পৃথিবীর সবচেয়ে অসহায় জীব বলতে পারেন আমাকে। কোনো একদিন বিশাল সম্পত্তি পাবো এই আশায় আশায় বড় হয়েছি। আর দেখুন আজকে অবস্থা, একটা ফুটো পয়সা পর্যন্ত নেই আজ আমার কাছে, একদম বেকার। আর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ওই বিশাল বাড়িটা, যেটা ঠিকমতো সারিয়ে গুছিয়ে রাখার সামর্থ্য আমার নেই মিস্টার অল্ডার। জানেন একটা কুঁড়ে ঘর হলেই আমার চলে যায়। কি করবো বলুন তো এই বাড়িটা নিয়ে? তাহলে এই বাড়িটা বিক্রি করে দিচ্ছ না কেন? না, বিক্রি করা যাবে না। ও, তাহলে ভাড়া দিয়ে দাও, সেখান থেকে তো কিছু রোজগার হবে তোমার। তাও দেওয়া যাবে না। অবাক লাগছে না? হ্যাঁ, মানে দাঁড়ান, আপনাকে সবটা খুলে বলি, অবশ্য যদি বোর না হন। না, আমি বোর হব না, তুমি বলো। আমার বাবার নাম আপনি হয়তো শুনেছেন, স্ট্যানিস্লাউস স্ট্যানিফোর্ড, বিখ্যাত ব্যাংকার। ব্যাংকার স্ট্যানিফোর্ড? দাঁড়াও, মানে বছর 7 আগে যিনি হঠাৎ করে দেশ ছেড়ে চলে যান? হ্যাঁ, আমি তো তাকে নিয়ে অনেক কথা শুনেছি। ও, শুনেছেন তাহলে? ভালো কথা নয় নিশ্চয়ই। আসলে বাবা তার কয়েকজন বন্ধুর টাকা ইনভেস্ট করেছিলেন। বাবার মনে হয়েছিল বন্ধুদের প্রচুর লাভ হবে, কিন্তু হলো ঠিক উল্টো। ও, তারপর তিনি বন্ধুদের এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যান। মনে পড়েছে, আমি এইরকমই কিছু একটা শুনেছিলাম। কি জানেন, আমার বাবা খুবই নরম স্বভাবের মানুষ ছিলেন, সেন্সিটিভ বলতে পারেন। আসলে ওই বন্ধুদের টাকা ডুবে যাওয়ার পর তিনি ভীষণ অপরাধবোধে ভুগতে শুরু করেন। এত ভেঙে পড়েছিলেন যে মানে কাউকে আর মুখ দেখাতে চাইতেন না, এমনকি নিজের ফ্যামিলিতেও না। অথচ দেখুন, আইনের চোখে বাবা কিন্তু কোনো অপরাধ করেননি। পরে বিদেশে কোথাও মারা যান, কোথায় সেটাও আমরা জানি না। উনি মারা গেছেন? না,
মানে আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, মানে বাবার মৃত্যুর কোনো ডকুমেন্ট, কোনো খবরের কাগজের রিপোর্ট, কোনো কিছুই নেই। কিন্তু একটা জিনিস জানেন, বাবার বন্ধুদের ইনভেস্ট করা সেসব টাকা আবার প্রফিট করেছে। ইনফ্যাক্ট ওই ইনভেস্টমেন্ট থেকে তারা প্রচুর লাভও করেছেন। আজ বাবার অনুমান নির্ভুল প্রমাণিত হয়েছে। বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই জানতে পারতেন আর মাথা উঁচু করে ফিরেও আসতেন। কিন্তু আমার মনে হয় বাবা আর নেই। গত বছর দুয়েকের মধ্যে তার মৃত্যু হয়েছে। কেন? মানে গত 2 বছরের মধ্যে মারা গেছেন বলে কেন মনে হচ্ছে? কারণ 2 বছর আগেও বাবার চিঠি পেয়েছি তো। চিঠি পেয়েছ? তা সেসব চিঠিতে ওনার ঠিকানা লেখা ছিল না? না, চিঠি তো প্যারিস থেকে এসেছিল, কিন্তু কোনো ঠিকানা তো দেওয়া ছিল না। আর মানে ওই সময় আমার মাও মারা যান, তখনই বাবার চিঠিটা হাতে পেয়েছিলাম। আসলে শেষ চিঠিতে আমাকে উদ্দেশ্য করে বাবা কিছু কথা লিখেছিলেন। কি কথা? ওই কিছু অ্যাডভাইস আর কিছু ইনস্ট্রাকশনস, ওটাই শেষ। তারপর থেকে আর কোনো চিঠি পাইনি। তার আগে? হ্যাঁ, তার আগে পেয়েছি তো। আর মানে তখন থেকেই তো এই সিল লাগানো দরজার রহস্যটা শুরু হয়। ওই বাবার প্রথম চিঠি পাওয়ার পর। ওই টেবিলটা একটু আমার দিকে ঠেলে দেবেন প্লিজ? নিশ্চয়ই। এখানে, এখানেই তো বাবার চিঠিগুলো আছে, এই ড্রয়ারে। জানেন, মিস্টার পার্সিভেল ছাড়া আপনাকেই একমাত্র এই চিঠিগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই মিস্টার পার্সিভেল লোকটি কি? মানে যদি আমাকে বলা যায় আর কি। তখন বললে তোমার বন্ধু, আবার বলছো তোমার বাবার আমলের লোক, কিন্তু মানে উনি আমার বাবার সেক্রেটারির মতো ছিলেন। ওই বাবার অনেক ব্যক্তিগত আর গোপন বিষয় উনিই সামলাতেন। ও আইসি। বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর পার্সিভেল আমাদের পারিবারিক বন্ধু হয়ে ওঠেন। মা বেঁচে থাকতে মায়ের, তারপর আমার বন্ধু। পার্সিভেল না থাকলে আমরা অথই জলে পড়তাম। উনি ছাড়া বাবার এই চিঠিগুলো আর কেউ দেখেনি। এই দেখো, এই যে এইটা প্রথম চিঠি, 7 বছর আগে লেখা। দেশ ছাড়ার দিন বাবা লিখেছিলেন। এই নিন, পড়ে দেখুন। চিঠিটা হাতে নিয়ে পড়ে দেখলাম। সেটা ফেলিক্সের মাকে লেখা। তোমাকে আমার ব্যবসার ব্যাপারে কখনো কিছু বলিনি। বলতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর উইলিয়াম আমায় বলেছিলেন তোমার হার্ট দুর্বল, কোনো রকম উত্তেজনা তোমার পক্ষে ভালো নয়। কিন্তু এখন আর উপায় নেই, বলতে হবে, তাই বলছি। আমার ব্যবসার অবস্থা একেবারেই ভালো নয়, সত্যি বলতে খুবই খারাপ। তাই কিছুদিনের জন্যে আমায় অন্য জায়গায় যেতে হচ্ছে। যত তাড়াতাড়ি পারবো ফিরে আসব। এই নিয়ে দুশ্চিন্তা করে তুমি আবার শরীর খারাপ করে ফেলো না। ফেলিক্সের দিকে মন দিও। আর একটা দরকারি কথা আছে, আমার এই কথাটা প্লিজ রেখো। লনে যাওয়ার প্যাসেজে আমার যে ডার্ক রুম আছে, যেখানে আমি ফটোগ্রাফির কাজ করি, সে ঘরে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো অন্য কারো নজরে পড়ুক, তা আমি চাই না। এই দেখো, তুমি আবার দুশ্চিন্তা করে ফেলছো। আরে বাবা, জিনিসগুলো খারাপ কিছু নয়, কিন্তু গোপনীয়। দুশ্চিন্তা করো না, কিন্তু তুমি বা ফেলিক্স আমার এই অনুরোধটুকু রেখো, কোনোভাবেই অন্যথা করো না। ফেলিক্সের যখন 21 বছর বয়স হবে তখন ওই ঘরে ঢুকতে পারে, তার আগে নয়। এখন বিদায়। আমার অনুপস্থিতিতে
যে কোনো পরামর্শের জন্য মিস্টার পার্সিভালের সঙ্গে যোগাযোগ করো। ওর উপর আমার বিশ্বাস আছে, শুধু বিশ্বাস নয়, আস্থা আছে। আর আমি জানি আমার বিশ্বাসের অমর্যাদা সে কোনোভাবেই করবে না। তোমাকে আর ফেলিক্সকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে সোনা, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। মন খারাপ করো না, শরীরের যত্ন নিও, শিগগিরই দেখা হবে। ইতি তোমার স্ট্যানিস্লাস। 4 জুন 1887। আমার চিঠি পড়া শেষ হয়ে গেলে সেটা ফেলিক্সের হাতে ফিরিয়ে দিলাম। আপনি হয়তো ভাবছেন আমাদের ফ্যামিলির এইসব কথাবার্তা বলে আপনার সময় নষ্ট করলাম। ধরে নিন একজন লয়ার হিসেবে শুনলেন, আর অনেক বছর ধরে এই কথাগুলো না জমেছিল। জানেন, এখন আপনাকে বলার পর একটু হালকা লাগছে। তুমি যে বিশ্বাস করে আমাকে এত কিছু বললে, সেটাই আমার ভাল লাগছে ফেলিক্স। তাছাড়া পুরো ব্যাপারটা তো বেশ রোমহর্ষক। সত্যি কথা বলতে কি, আমার জানতেও ইচ্ছে করছে। জানেন জানেন আমার বাবা কখনো মিথ্যে কথা বলতেন না, মিথ্যে কথা সহ্য করতে পারতেন না। ইনফ্যাক্ট আমার বাবা বাড়াবাড়ি রকমের একটা সত্যবাদী লোক ছিলেন, সবাই জানে, সবাই। তার মানে তিনি যখন বলেছিলেন যে মায়ের সঙ্গে তার আবার শিগগিরই দেখা হবে, সে আশা তার সত্যিই ছিল। আর আর এও বলেছিলেন যে ডার্ক রুমের জিনিসগুলোর সঙ্গে লজ্জাজনক কিছু জড়িয়ে নেই। নিশ্চয়ই সত্যি কথাই বলেছিলেন। তাহলে তোমার কি মনে হয়, কি থাকতে পারে ওই ঘরের ভেতর? জানি না, আমার মাও জানতো না, মানে আমাদের কল্পনার বাইরে। বাবা যেমন চেয়েছিলেন সেই মতো ওই ঘরের দরজাটা আমরা সিল করে দিয়েছিলাম। সেই সিলটাই এখনো লাগানো আছে, ওটাই আপনি দেখেছেন একটু আগে। বাবা চলে যাওয়ার পর মা আরও বছর 5 বেঁচে ছিলেন। আর ওই সময় না, প্রথম কয়েক মাসে আমার মা বাবার থেকে 2টো চিঠি পেয়েছিল। ওই 2টো চিঠির উপরেই প্যারিসের পোস্ট অফিসের ছাপ, কিন্তু কোনো ঠিকানা ছিল না। কি লিখেছিলেন তাতে? মানে আমাকে বলা সম্ভব? হ্যাঁ, সম্ভব। 2টো চিঠি প্রায় একই রকমের, বেশি কিছু লেখা ছিল না। এই যেমন, চিন্তা করো না, শিগগির দেখা হবে, এই ধরনের। তারপর আবার সব চুপচাপ। মা মারা যাওয়ার আগে পর্যন্ত আর কোনো চিঠিই আসেনি। অনেক পরে আমি একটা চিঠি পেয়েছিলাম, কিন্তু তাতে খুবই ব্যক্তিগত কথা লেখা। যেমন বারবার করে তিনি লিখেছিলেন যে আমি যেন তাকে খারাপ লোক না ভাবি, আমায় অনেক রকম অ্যাডভাইস দিয়েছিলেন। আর হ্যাঁ, বলেছিলেন যে ওই মায়ের মৃত্যুর পর ওই ঘরটার দরজা বন্ধ করে রাখার প্রয়োজন অনেক কমে গেছে। কিন্তু তাও আমার 21 বছর বয়স না হওয়া পর্যন্ত ওই ঘরটা না খোলাই ভালো। খুললে সেটা নাকি খুব কষ্টকর হতে পারে, কিন্তু অপেক্ষা করলে সময়ের সঙ্গে সঙ্গে সেটা সামলে নেওয়া সহজ হবে। এই সব। বাবা ওই ঘরের দায়িত্ব আমায় দিয়ে গেছেন, তাহার শেষ অনুরোধ ফেলি কি করে? তাহলে এবার বুঝলেন, টাকা পয়সার এত টানাটানি সত্ত্বেও আমি বাড়িটা কেন বিক্রি করিনি। বন্ধক রাখতে পারতে। আরে বাবা তো আগেই বন্ধক রেখেছেন। যাই বলো ফেলিক্স, পুরো ব্যাপারটাই খুব আশ্চর্য। হ্যাঁ, আসলে মা বেঁচে থাকতে আমি আর মা পুরনো সব দামি দামি ফার্নিচার বিক্রি করে চালিয়েছি। চাকর বাকর যারা ছিল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমি এই একটা ঘরেই থাকি, একা। দেখাশোনা করার কেউ নেই। তবে আর মাত্র 2 মাস বাকি। মানে কিসের 2 মাস? মানে আমার 21 বছর হতে আর 2 মাস বাকি। আর তারপরেই ওই ঘরের দরজাটা আমি খুলতে পারবো। সেটাই হবে আমার প্রথম কাজ। জানেন কতদিন ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য? আর দ্বিতীয় কাজ হবে এই বাড়িটা বেচে দেওয়া।
তারপর আমার মুক্তি। আচ্ছা, একটা কথা, তোমার বাবার বন্ধুদের ইনভেস্ট করা টাকা যখন প্রফিট করলো, তখন তো তোমার বাবা ফিরে আসতে পারতেন, এলেন না কেন? সেটা আমিও অনেকবার ভেবেছি জানেন, তবে আমার মনে হয় বাবা তার আগেই মারা গিয়েছিলেন। আচ্ছা ফেলিক্স, তুমি বললে আইনের চোখে তোমার বাবা কোনো দণ্ডনীয় অপরাধ করেননি। না, করেননি। তাহলে তোমার মাকে সঙ্গে নিয়ে গেলেন না কেন? জানি না। আর তাছাড়া নিজের ঠিকানা লুকোনোরই বা কি কারণ থাকতে পারে? জানি না, আমি তাও বলতে পারবো না। না ফেলিক্স, আমার মাথায় ঢুকছে না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়েও উনি কেন ফিরলেন না? এমনকি স্ত্রীর ফিউনারেলেও উনি এলেন না? জানি না। আশ্চর্য। দেখো ভাই, আমি একজন উকিল। হ্যাঁ, সে তো জানি। আমার অভিজ্ঞতা থেকে আর প্রফেশনাল জায়গা থেকে যেটুকু বুঝতে পারছি, কি তোমার বাবা যে কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেটা অত্যন্ত সিরিয়াস কিছু। দেখো, তার বিরুদ্ধে হয়তো কোনো অপরাধের প্রমাণ ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যাপারটা থানা পুলিশ অব্দি গড়াতে পারে। না না, মানে আপনি, আমার ধারণা তাই তিনি দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। না মানে ব্যাপারটা এরকম নয়। না, এছাড়া অন্য কোনো যুক্তি আমি অন্তত দেখতে পাচ্ছি না। মিস্টার অলডার, আপনি আমার বাবাকে চিনতেন না। তিনি যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমি খুবই ছোট, কিন্তু তাও আমার বাবাই আমার জীবনের আদর্শ। বাবার দোষ ছিল শুধু একটাই, তিনি খুব খুব সেন্সিটিভ মানুষ ছিলেন, আর কোনোদিনও নিজের স্বার্থ নিয়ে মাথা ঘামাননি তিনি। তার জন্য কারোর আর্থিক ক্ষতির দুশ্চিন্তা তাকে শেষ করে দিচ্ছিল, আর তার সেলফ রেসপেক্টটাও খুব স্ট্রং ছিল। তাকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ আপনার হয়নি বলেই আপনি এরকম করে ভাবতে পারছেন মিস্টার অলডার। যাকে বাদ দাও, সত্যি তো আমি পুরো জিনিসটা শুধু বাইরে থেকে দেখছি, সেদিক থেকে যা মনে হলো তাই বললাম। ঠিক আছে ফেলিক্স, এবার উঠি, অনেকটা হাঁটতে হবে এখন। তবে রহস্যের বাকিটুকু জানার ইচ্ছে রইল। মিস্টার অলডার, আপনার কার্ডটা আমায় দিয়ে যান প্লিজ। ও শিওর, এনো। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। এরপর বেশ কিছুদিন আর কোনো খবর পাইনি, কিন্তু ভুলতেও পারিনি ঘটনাটা। হঠাৎ একদিন দুপুরে আমার অফিসে আমার ক্লার্ক এসে বলল, কে একজন মিস্টার J.H. পার্সিভাল আমার সঙ্গে দেখা করতে এসছেন। আমি নিয়ে আসতে বললাম। একটু পরেই ক্লার্কের সঙ্গে যিনি এসে আমার ঘরে ঢুকলেন, তার বয়স বছর 50 হবে। ছোটখাটো শুকনো চেহারা, তবে চোখ দুটো বেশ ব্রাইট। গুড আফটারনুন মিস্টার অলডার। ফেলিক্স টেনিফারের কাছে বোধহয় আপনি আমার নাম শুনেছেন। অফকোর্স, আমার মনে আছে। ফেলিক্স নিশ্চয়ই আপনাকে ওর বাবার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা বলেছিল। আর ওই সিল করে বন্ধ করে দেওয়া একটা ঘরের কথাও বলেছিল বোধহয়। বলেছিল। তাহলে নিশ্চয়ই জানেন যে ওর বাবা চিঠিতে লিখে পাঠিয়েছিলেন ফেলিক্সের 21 বছর বয়স হলে ওই ঘরটাও খুলতে পারে। ইয়েস মিস্টার পার্সিভাল, আমি জানি। তো সেই ফেলিক্সের আজ জন্মদিন। আজই ওর 21 বছর বয়স হলো। ও, খুলেছেন ঘরটা? না স্যার, এখন অবধি খুলিনি। আমার মনে হয় দরজাটা খোলার সময় একজন সাক্ষী থাকা দরকার। আচ্ছা, আপনি তো একজন লয়ার, তা আপনি সাক্ষী হিসেবে থাকতে রাজি হবেন? নিশ্চয়ই। খুব ভালো হলো স্যার। দিনের বেলা তো আপনি ব্যস্ত দেখতেই পাচ্ছি, আর সত্যি বলতে আমিও ব্যস্ত। আচ্ছা, রাত 9টা নাগাদ যদি আমরা ওই বাড়িতে পৌঁছই? নো প্রবলেম, আমি আসব। থ্যাংক ইউ স্যার। রাত 9টায় আমরা আপনার জন্য অপেক্ষা করব। তো এখন উঠি মিস্টার অলডার, রাতে দেখা হচ্ছে। ওকে, গুড বাই। রাত্রিবেলা গেলাম ফেলিক্সের বাড়ি। ফেলিক্সের ছোট ঘরটাতে ফেলিক্স আর মিস্টার পার্সিভাল আমার জন্যই অপেক্ষা করছিলেন। হ্যাপি বার্থডে ফেলিক্স, কেমন আছো তুমি? আরে আসুন আসুন মিস্টার অলডার, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
খুব এক্সাইটেড। ফেলিক্সকে বেশ নার্ভাস দেখাচ্ছিল। অবশ্য সেটা স্বাভাবিক। ছোটবেলা থেকে এতকাল সে এই দিনটার জন্য অপেক্ষা করছিল। কিন্তু কেন জানি না, মিস্টার পার্সিভালকে দেখেও খুব উত্তেজিত বলে মনে হলো। চোখ মুখ একেবারে টকটকে লাল, ভীষণ অস্থিরভাবে বারবার হাত পা নাড়াচ্ছিলেন। বেশ অবাক হলাম। চলুন চলুন মিস্টার পার্সিভাল, মিস্টার অলডার যখন এসেই গেছেন আর দেরি করে কি লাভ? চলুন, যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাক। আর ধৈর্য আমি রাখতে পারছি না, প্লিজ চলুন। মিস্টার পার্সিভাল মোমবাতি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। চলুন মিস্টার পার্সিভাল, মানে আপনি আগে চলুন। বাবা তো আপনাকেই সবচেয়ে বেশি ভরসা করতেন। পার্সিভাল আগে আগে চললেন, কিন্তু একটুখানি গিয়ে দরজাটার কাছে পৌঁছানোর আগেই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। কি হলো? ওর হাত কাঁপছিল। কি হলো মিস্টার পার্সিভাল, দাঁড়িয়ে গেলেন কেন? মোমবাতির সেই কাঁপা কাঁপা আলোয় দেওয়ালে আমাদের কালো কালো লম্বা ছায়াগুলো ওপরে নিচে দুলে দুলে উঠছিল। ভাঙা প্রায় ফ্যাস ফ্যাসে গলায় পার্সিভাল বললেন, মিস্টার স্ট্যানিফোর্ড, মন শক্ত করুন। হ্যাঁ হ্যাঁ, মানে কেন? শক্ত হন মিস্টার স্ট্যানিফোর্ড। সিল ভেঙে দরজা খোলার পর যা দেখবেন, আমার ভয় হচ্ছে কি তাতে কোনো আপনি মেন্টাল শক যাতে না পান। কি কি থাকতে পারে ওই ঘরে? না মানে আপনি কি বলছেন আমি ভয় পাবো? আমাদের হ্যাঁ তৈরি থাকা দরকার আপনার যাতে কিছু। কি ভেঙে কিছু বলছেন না কেন? কেন এরকম করছেন? পার্সিভাল জিভ দিয়ে তার শুকনো ঠোঁট চেটে নিলেন। তারপর অতি কষ্টে ভেঙে ভেঙে কথা বলতে লাগলেন। আমি স্পষ্ট বুঝলাম যে পার্সিভাল জানেন ওই ঘরে কি আছে, এবং যা আছে তা ভয়ানক, বিভৎস। মিস্টার স্ট্যানিফোর্ড, এই নিন চাবি। হ্যাঁ হ্যাঁ দিন। কিন্তু ফর গডস সেক স্যার, আমার কথাটা মনে রাখবেন প্লিজ স্যার, মন শক্ত করুন। ফেলিক্স পার্সিভালের হাত থেকে চাবির গোছাটা প্রায় ছিনিয়ে নিল। তারপর বহুকালের পুরনো রংচটা শিলমোহরের নিচে একটা ছুরি ঢুকিয়ে সামান্য চাপ দিতেই এক ঝটকায় সেটা উঠে গেল। মোমবাতিটা তখনও পার্সিভালের হাতে, তার হাত ঠকঠক করে কাঁপছে। আমি সেটা আমার হাতে নিয়ে দরজার চাবি লাগানোর জায়গায় আলো ফেললাম। ফেলিক্স একটার পর একটা চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। হঠাৎ একটা চাবি লেগে গেল আর দরজাটা খুলে গেল এক ধাক্কায়। Oh God! Oh God! আমিও যদি পার্সিভালের কথা শুনে সাবধান না হতাম, আমার হাত থেকেও হয়তো মোমবাতিটা পড়ে যেত। এই ঘরে কোনো জানালা নেই, একটা ফটোগ্রাফিক ল্যাবরেটরির মতো। একপাশে একটা বেসিন, আর তাতে একটা কল লাগানো, একটা তাকে কিছু শিশি বোতল। এই ঘরের মধ্যে একটা তীব্র ভ্যাপসার ঝাঁঝালো গন্ধ। গন্ধটা কিছুটা কেমিক্যালের আর কিছুটা যেন পাশবিক। সামনে একটা টেবিল আর একটাই মাত্র চেয়ার। সেই চেয়ারে একজন বসে আছেন আমাদের দিকে পেছন ফিরে, পেন দিয়ে কিছু একটা যেন লিখছেন। প্রথমটা একদম জীবন্ত মানুষের মতো মনে হয়, কিন্তু আলো পড়তেই এই ভয়ে আমার গায়ের রোম সোজা হয়ে গেল। ঘাড়ের জায়গাটা আমার কবজির মতো সরু, চামড়া কুঁচকে পুরনো লেবুর খোসার মতো কালো হয়ে গেছে। সারা শরীরের উপর ধুলোর পুরু আস্তরণ, ঘন হলুদ ধুলো, চুল, কাঁধ, কুঁচকে যাওয়া কালো রঙের হাত, সবেতেই
ধুলোর মোটা আস্তরণ, মাথাটা বুকের ওপর নুয়ে পড়েছে। সামনে পেনটা একটা হলদে হয়ে যাওয়া কাগজের ওপর পড়ে আছে। হে ভগবান, মিস্টার স্ট্যানিফোর্ড, আমার মালিক। ইনি মিস্টার স্ট্যানিফোর্ড? ইনি মিস্টার স্ট্যানিস্লাউস স্ট্যানিফোর্ড। এইখানে উনি 7 বছর ধরে এইভাবে বসে আছেন। 7 বছর কত অনুরোধ করেছি, হাতে পায়ে ধরেছি, কিন্তু আমার কোনো কথাই উনি শুনলেন না। এ দেখুন, টেবিলে একটা চাবি পড়ে আছে। ঘরের ভেতর থেকে দরজার চাবি লাগিয়ে দিয়েছিলেন। ওই দেখুন কি লিখে রেখেছেন, ওটা দেখতে হবে, ওনার শেষ লেখা। হ্যাঁ, ওই কাগজটা নিয়ে নিন। ফর গড সেক, এই ঘর থেকে বেরিয়ে আসুন প্লিজ। ঘরের হাওয়াটা বিষাক্ত লাগছে, প্লিজ বেরিয়ে আসুন। হ্যাঁ, চল। ফেলিক্সকেও তো নিতে হবে, বেচারা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান অবস্থায় ফেলিক্স স্ট্যানিফোর্ডের দুহাত ধরে কিছুটা টেনে কিছুটা বয়ে নিয়ে আমরা ওর ঘরে এলাম। সাবধান, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি ঠিক আছি, ধরে নিন। আপনি দেখুন। কিছুক্ষণ বাদে জ্ঞান ফেরার পর ফেলিক্স বলল, উনি আমার বাবা, স্ট্যানিস্লাউস স্ট্যানিফোর্ড। ওই মৃত অবস্থায় চেয়ারে বসে আছেন 7 বছর। ও গড, ও গড, আমি ভাবতে পারছি না। পার্সিভাল, আপনি নিশ্চয়ই সবকিছু জানতেন, তাই না? সেই জন্যই আপনি ওই ঘরে ঢোকার আগে আমাকে বারবার করে সাবধান করছিলেন, তাই না? হ্যাঁ স্যার, আমি জানতাম। এই এতদিন ধরে দুঃসহ ভার বয়ে বেড়াচ্ছি আমি, কিন্তু আপনি আমার অবস্থাটা একটু ভেবে দেখুন। 7 বছর ধরে আমি জানি আপনার বাবা ওই ঘরে মৃত অবস্থায় পড়ে আছে। ভাবতে পারছেন আপনি 7 বছর ধরে কি আমি বয়ে বেড়াচ্ছি? ও গড! সবকিছু জেনেও আপনি আমাদের কিছু বলেননি? রাগ করবেন না মিস্টার স্ট্যানিফোর্ড, ভেবে দেখুন আমার অবস্থাটাও। এই 7 বছর ধরে সবচেয়ে কঠিন রোলটা প্লে করতে হয়েছে আমায়। আমার মাথা ঘুরছে, আমি কিছু বুঝতে পারছি না। ফেলিক্স টলতে টলতে গিয়ে বোতল থেকে খানিকটা ব্র্যান্ডি গলায় ঢালল। ও আচ্ছা, দাঁড়ান। আমার মাকে আর আমাকে লেখা আমার বাবার চিঠিগুলো কি তাহলে জাল? না স্যার, চিঠিগুলো জাল নয়, ওগুলো আপনার বাবারই লেখা। সত্যি? আপনাদের ঠিকানাও উনি নিজের হাতেই লিখেছিলেন। আচ্ছা। আমাকে দিয়েছিলেন পোস্ট করার জন্যে। আপনার বাবা আমার মালিক ছিলেন স্যার, আর আমি ওনার কর্মচারী হিসেবে ওনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি মাত্র। ফেলিক্স বোধহয় ততক্ষণে একটু সুস্থ হয়েছে। এবার পুরোটা বলুন, ঠিক সহ্য করতে পারবো আমি। বলুন আপনি। স্যার, আপনি তো জানেন একটা সময় আপনার বাবা খুব বিপদে পড়েছিলেন। ভেবেছিলেন যে ওনার বন্ধুদের ইনভেস্ট করা টাকা ওনার ভুলের জন্য নষ্ট হয়ে গেছে। উনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। আপনি ভাবতেও পারবেন না ওনার এই সিদ্ধান্ত বদলানোর জন্য আমি কি না করেছি। অনুরোধ করেছি, চেঁচামেচি করেছি, হাতে পায়ে ধরেছি অবধি। এক গায়ে হাত তোলা ছাড়া কিছু করতে বাকি রাখিনি।
কিন্তু আমাকে বলেছিলেন যে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বলেছিলেন ওনার মৃত্যুটা সহজ হবে না কষ্টের হবে সেটা নির্ভর করছে আমার উপর। শেষ পর্যন্ত আমাকেই ওনার কথা মেনে নিতে হয়। আমার সাধ্য মতো সব কিছু করতে রাজি হয়েছিলাম, আর তাই করে এসেছি এতকাল ধরে। শুধু একটা বিষয়ে ওনার চিন্তা ছিল। কি? আপনার মা। ডাক্তাররা ওনাকে বলে দিয়েছিলেন যে ওনার স্ত্রীর হার্টের অবস্থা ভালো নয়, এমনকি সামান্যতম মানসিক আঘাতেও মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই উনি এমন কিছু করতে চাননি যাতে ওনার স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু স্যার, নিজের জীবনও তার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। উনি আর সহ্য করতে পারছিলেন না কি করে স্ত্রীর কোন রকম ক্ষতি না করে নিজের জীবন শেষ করে দেওয়া যায়। সেটাই তার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি কি রাস্তা নিয়েছিলেন। হ্যাঁ, ওই ঘরে নিজেকে বন্দি করে ফেলা, তাই তো? ঠিক তাই। আপনার মা যে চিঠিগুলো পেয়েছিলেন সেটা আপনার বাবারই লেখা। চিঠিতে যা লেখা ছিল তা সবই সত্যি। উনি লিখেছিলেন যে আপনার মায়ের সঙ্গে শিগগিরই ওনার দেখা হবে। হ্যাঁ, সে তো জানি। আসলে উনি ভেবেছিলেন যে আপনার মায়ের শিগগিরই মৃত্যু হবে আর পরলোকে তাদের দেখা হবে। উনি এতটাই নিশ্চিত ছিলেন যে আপনার মাকে দুটো মাত্র চিঠি লিখে যান, আর আমাকে বলে গিয়েছিলেন যে প্রথম চিঠিটা পোস্ট করার পর কিছুটা সময় বাদ দিয়ে যেন পরের চিঠিটা পোস্ট করি। কিন্তু আপনার মা 5 বছর বেঁচে ছিলেন। পাঠানোর মতো আমার কাছে আর কোনো চিঠি ছিল না। আপনার বাবা আরেকটা চিঠি লিখে গেছিলেন, যেটা আপনার মায়ের মৃত্যুর পর আপনাকে পাঠাতে বলেছিলেন। হ্যাঁ, বুঝেছি। আর এই 3টে চিঠি আমি প্যারিসে গিয়ে ডাকবাক্সে ফেলি। সেই জন্য সব চিঠিগুলোতে প্যারিসের পোস্ট অফিসের ছাপ মারা থাকতো, যাতে সবার মনে হয় যে আপনার বাবা নিজে প্যারিসে গিয়ে ওই চিঠিগুলো পোস্ট করেছিলেন। উনি আমাকে বলে গেছিলেন কাউকে কিছু না জানাতে। আচ্ছা। তাই সমস্ত সময় এই এতদিন ধরে আমি চুপ করে থেকেছি। আমি তার বিশ্বস্ত কর্মচারী ছিলাম। উনি ভেবেছিলেন 7 বছর পরে ওনার মৃত্যুর খবর পেলে ওনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সে দুঃখটা অনেক সহজেই সামলাতে পারবে। উনি সব সময় সবার সুযোগ সুবিধে ভেবেই কাজ করতেন। তা এবার বুঝলেন তো, আমার আর সত্যি কিছু করার ছিল না স্যার। আমরা চুপচাপ পার্সিভালের কথা শুনছিলাম। উনি চুপ করে যাওয়ার পর ফেলিক্স বলল, আপনার কোনো দোষ নেই পার্সিভাল। আপনি আমার মাকে মানসিক আঘাত থেকে রক্ষা করেছেন, এবং তাই উনি আর কটা বছর বেঁচে ছিলেন। আচ্ছা, ওই কাগজটা ওটা কি? এই কাগজটা এটা আপনার বাবা মৃত্যুর সময় লিখেছিলেন। পড়ে শোনাবো? পড়ুন। উনি লিখেছেন, বিষটা খেয়েছি এবং আমি বুঝতে পারছি তা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। অনুভূতিটা অদ্ভুত, কিন্তু কোনো যন্ত্রণা নেই। আমার ইচ্ছা অনুযায়ী যদি সব কিছু করা হয়, তাহলে এই লেখা যখন কেউ পড়বে, ততদিনে আমার মৃত্যুর পর কয়েকটা বছর কেটে যাবে। আমার কাছে যারা লগ্নির জন্য টাকা দিয়েছিল, তারা এতদিনে নিশ্চয়ই আমার প্রতি তাদের রাগ, ঘৃণা
সব ভুলে গিয়ে থাকবে। আর ফেলিক্স, তুমিও এই পারিবারিক কলঙ্কের জন্য আমায় ক্ষমা করো। ঈশ্বর আমার এই ক্লান্ত আত্মাকে বিশ্রাম দিন। ফেলিক্স আর পার্সিভাল দুজনেই একসঙ্গে বলে উঠলেন, তাই হোক, তাই হোক। গড ব্লেস হিম। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন। শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের গল্প দ্য স্টোরি অফ দ্য সিলড রুম। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে অনুজয় চট্টোপাধ্যায়, ফেলিক্স দুর্বার শর্মা, মিস্টার পার্সিভাল জয়দীপ সেন, স্ট্যানিস্লাও স্ট্যানিফার্ড এবং গাড়োয়ানের চরিত্রে সৌমিক মৈত্র। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। গল্পের ভাবানুবাদ, অডিও রূপান্তর, সূত্রধার এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পে আত্মহত্যার উল্লেখ থাকলেও এই অডিও পরিবেশনা কোনোভাবেই তা সমর্থন করে না। কোনো কারণে এমন কোনো প্রবণতা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এমন আরো অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।